ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই জিনিসগুলো বইতে এত কঠিন ভাষায় লেখা আছে। হাসান স্যারের বইটা পড়লে স্পেশালি তোমার মাথা একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আসলে কোনটার মাঝ থেকে কি হইতেছে না হইতেছে তুমি কিছুই বুঝতে পারবে না। সো এই জন্য আজকের ক্লাসে আমি চেষ্টা করব ডিএনএ রেপ্লিকেশন অংশটাকে কিছু গল্পের সাথে, কিছু 3D অ্যানিমেশন ইউজ করে তোমাদেরকে একদম সহজ করে বোঝাইতে। সো আজকের ক্লাসটা পুরোটা যদি তুমি দেখতে পারো একটু ধৈর্য সহকারে, এবং ভাইয়া যে কথাগুলো বলতেছি সেগুলো যদি তুমি নোট করতে পারো, তাহলে ডেফিনেটলি ডিএনএ রেপ্লিকেশনের উপর তুমি একদম বস লেভেলের একটা আইডিয়া পেয়ে যাবা। এবং পাশাপাশি এখান থেকে যত ধরনের সৃজনশীল বা এমসিকিউ আসুক না কেন, তুমি কিন্তু ইনশাল্লাহ পারবা। কিরকম ধরনের সৃজনশীল বা এমসিকিউ এখান থেকে আসে সবকিছু কিন্তু ভাইয়া আজকের ক্লাসে ক্লিয়ার করে দেবো। সো ডেফিনেটলি অবশ্যই মনোযোগ দিয়ে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো তার আগে আমরা ডিএনএ রেপ্লিকেশন একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করি, যে বেসিকগুলো আমাদের বইতে মিসিং, বইতে এত সহজ করে লেখা নাই, যে কারণে কিন্তু আমাদের কঠিন লাগে। সো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। দুইটা শব্দ আছে, ডিএনএ রেপ্লিকেশন। আমরা ফার্স্টে শব্দগুলো একটু ভাঙার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের জন্য পুরো জিনিসটা বোঝা সহজ হবে। রেপ্লিকেশন কথাটা মানে কি? রেপ্লিকেশন কথাটা মানে হচ্ছে হুবহু সেম দেখতে কপি তৈরি করা। হুবহু সেম দেখতে কপি তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় রেপ্লিকেশন, কিংবা বাংলাতে বলতে হয় অনুলিপন বা প্রতিলিপন। তাহলে একটু সিম্পলি চিন্তা করো, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপন, এই কথাগুলোর মানে কি হবে? এই কথাগুলোর মানে হবে যে একটা ডিএনএ থেকে হুবহু সেম দেখতে একাধিক ডিএনএ বা দুইটা ডিএনএ তৈরির প্রক্রিয়া। সো আমরা কিন্তু ফার্স্টে ক্লিয়ার হয়ে গেলাম ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা কি। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেই প্রক্রিয়া, যেই প্রক্রিয়াতে একটা ডিএনএ থেকে হুবহু সেম দেখতে একাধিক ডিএনএ বা দুইটা ডিএনএ সৃষ্টি হয়। এবার কিছু আজগুবি কথাবার্তা বলি, যে আজগুবি কথাবার্তাগুলো আমাদের বেসিকটা স্ট্রং করবে, যেন আমরা ডিএনএ রেপ্লিকেশন অংশটা একদম সহজে বুঝতে পারি। ধরো কথার কথা, তোমার গ্রামের বাড়িতে একজন লোক আছে, সে লোকের নাম হচ্ছে কুতুব আলী। ঠিক আছে, নামটা খুবই ইন্টারেস্টিং, কুতুব আলী। সেই কুতুব আলীর এমন সুন্দর একটা বাড়ি আছে যে গ্রামের সবাই কুতুব আলীর নামে প্রশংসা করে, যে কুতুব আলী যে সুন্দর বাড়ি বানাইছে, এরকম বাড়ি আর কেউ বানাইতে পারবে না। তো তুমি মনে মনে একদিন ঠিক করলা যে এই বাড়িটার জন্য সবাই কুতুব আলীর প্রশংসা করে, তো আমি কুতুব আলীর বাড়ির মতো দেখতে হুবহু আরো দুইটা বাড়ি বানাবো, তাহলে গ্রামের সবাই আমার নামে এবার থেকে প্রশংসা করবে, আমি আরো বড় কুতুব আলী হইতে পারবো। সো কুতুব আলীর বাড়িটার মতো এক্স্যাক্টলি হুবহু দেখতে তোমার যদি দুইটা বাড়ি বানাইতে হয়, তোমাকে কি কি জানতে হবে? দেখো তো, তোমাকে নিশ্চয়ই জানতে হবে যে কুতুব আলীর বাড়ির নকশাটা আসলে কিরকম, বা সে বাড়ির মাঝে ইট বালি সিমেন্ট অর্থাৎ উপকরণ কি কি লাগাইছিল, এরকম সুন্দর বাড়ি আসলে কোন কোন শ্রমিকরা তৈরি করে দিতে পারে, ঠিক না? সো ওই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক না? সো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করতে পারি ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেহেতু হুবহু একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করব, রেপ্লিকেট করব, সুতরাং আমাদের জানতে হবে এই যে মাতৃ ডিএনএটা আছে, সে মাতৃ ডিএনএটা আসলে কি কি জিনিস দ্বারা গঠিত, অর্থাৎ এর ভিতরে কি কি উপাদান আছে, এর উপকরণ কোনগুলা, অর্থাৎ কোন জিনিসের সাথে কোন জিনিস যুক্ত হয়ে এরকম একটা সুন্দর ডিএনএ তৈরি হয়েছে, এবং পাশাপাশি এরকম ডিএনএ তৈরি করতে পারে এরকম শ্রমিক কিংবা এনজাইম কারা কারা। ওই জিনিসগুলো জানলে তারপর সেই অনুযায়ী আমরা কিন্তু ইজিলি একটা ডিএনএ থেকে এরকম হুবহু দেখতে দুইটা ডিএনএ তৈরি করতে পারবো। সো চলো আমরা এবার ডিএনএ এর গঠনটা একটু জানার চেষ্টা করি, যে একটা ডিএনএ আসলে কিরকম ভাবে গঠিত হয়। সো ডিএনএ আমরা ছোটবেলা থেকে 9-10 থেকে চিনি যে ডিএনএ জিনিসটা এরকম দ্বিসূত্র এবং পেঁচানো আকৃতির, অনেকটা স্পাইরাল সিঁড়ির মতো। ঠিক আছে, আগেরকার দিনে বাসা বাড়িতে এরকম স্পাইরাল সিঁড়ি বেশি দেখা যেত, বাংলা সিনেমায় স্পাইরাল সিঁড়ি অহরহ দেখা যেত। সো ডিএনএ এর গঠন এরকম স্পাইরাল একটা সিঁড়ির মতো। এই সিঁড়িটাকে আমরা যদি সমান করি, ঠিক আছে, এটা তো প্যাচে আছে, সো প্যাচটা যদি আমরা খুলে ফেলি, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম মইয়ের মতো একটা স্ট্রাকচার ধারণ করবে। ঠিক আছে, সো মইয়ের মতো এই স্ট্রাকচারটার ভিতরে আমরা মনে রাখবো যে এই যে একটা এলাকা, দেখো ভালো করে খেয়াল করো, এই যে একটা এলাকা, এই যে একটা এলাকা, এই যে একটা এলাকা, এগুলাকে বলা হয় এক একটা পুঁতি। এক একটা পুঁতি কিংবা নিউক্লিওটাইড, অর্থাৎ ফুল জিনিসটা যদি একটা মালা হয়, এগুলো এক একটা পুঁতি, কিংবা একটু কঠিন ভাষায় বলতে হবে নিউক্লিওটাইড। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো ডিএনএ এর ভিতরে এরকম নিউক্লিওটাইড কিন্তু অনেক অনেক বেশি না? এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এরকম 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 আসলে কিন্তু অনেক অনেক নিউক্লিওটাইড কিন্তু ডিএনএ এর ভিতরে আছে, যে কারণে বইতে বলা হয় ডিএনএ একটা পলি নিউক্লিওটাইড যৌগ। পলি নিউক্লিওটাইড যৌগ, পলি মানেই অনেক, পলি মানেই বায়োলজিতে কি মনে রাখবা, পলি মানেই বোঝাই অনেক। সুতরাং ডিএনএ এর ভিতরে আসলে কি থাকে? ডিএনএ এর ভিতরে অনেকগুলো এরকম নিউক্লিওটাইড থাকে বা পুঁতি থাকে। যেহেতু অনেকগুলো পুঁতি থাকতেছে, ডিএনএ কি বলা হয়? পলি নিউক্লিওটাইড। এখন একটা পুঁতি নিয়ে আমরা একটু গবেষণা করি। ডিএনএ বুঝলাম যে ডিএনএ জিনিসটা অনেকগুলো নিউক্লিওটাইড একটার পর একটা জোড়া দিতে হবে। তাহলে একটা নিউক্লিওটাইডের ভিতরে আসলে কি থাকে সেটাও নিশ্চয়ই আমাদের জানতে হবে।
সো চলো সেই জিনিসটাই হচ্ছে আমি এখানে দেখাইছি। সো এখানে দেখলে তোমার কাছে একটু হজবরল লাগতে পারে, কারণ চিত্রটা অনেক বিশাল, তো মানে ফুল জিনিসটাই হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো একটু হজবরল লাগতে পারে। আমরা পরের পেজে চলে যাই। দেখো এখানে সিম্পল ভাবে হচ্ছে ডিএনএটাকে প্রেজেন্ট করা হয়েছে। সো ডিএনএর এই অংশটাকে বলতেছি আমি একটা পুঁতি বা একটা নিউক্লিওটাইড। এই যে এলাকাটা দেখাইছি ভাইয়া, সেই এলাকাটাকে আমরা বলতেছি একটা নিউক্লিওটাইড কিংবা পুঁতি। তাহলে দেখো এটা একটা পুঁতি, তারপর এই জায়গাটা নিশ্চয়ই আরেকটা পুঁতি, এই জায়গাটা নিশ্চয়ই আরেকটা পুঁতি। এরকম ভাবে অসংখ্য পরিমাণে কিন্তু নিউক্লিওটাইড ডিএনএর ভিতরে উপস্থিত, যে কারণেই ডিএনএ কে আমরা বলতেছিলাম পলি নিউক্লিওটাইড যৌগ। এবার একটু খেয়াল করে দেখো যে একটা নিউক্লিওটাইডের ভিতরে আসলে কি থাকে। একটা নিউক্লিওটাইডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে তিনটা জিনিস আছে। এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, এটা আরেকটা জিনিস। সো সেই তিনটা জিনিস কি কি আমরা মনে রাখবো যে একটা নিউক্লিওটাইডের ভিতরে আছে হচ্ছে মেইনলি 5 কার্বন বিশিষ্ট শর্করা। দেখো তার কয়টা হাত? 5টা হাত। ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা, এটা তার কোনো হাত না, এখানে অক্সিজেন থাকে, এটা আরেকটা হাত। ঠিক আছে, সো এখানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা থাকে, যেটাকে আমাদের বায়োলজির ভাষায় কি বলতে হয়? পেন্টোজ শর্করা বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। ঠিক আছে, সো পেন্টোজ শর্করা পাইলাম আমরা। পাশাপাশি এখানে দেখো এ বলে একটা অংশ আছে, এ দ্বারা আসলে হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার অর্থাৎ এডিনিনকে বোঝানো হয়। ঠিক আছে, এডিনিন এখানে থাকতে পারে, থায়ামিন থাকতে পারে, সাইটোসিন থাকতে পারে, গুয়ানিন থাকতে পারে। 4 রকমের নাইট্রোজেন গঠিত ক্ষার এখানে থাকতে পারে। ঠিক আছে, সো যে কোনো একটা ক্ষারের কথা আমরা চিন্তা করলাম, ধরো এডিনিন থাকলো এখানে। আর পাশাপাশি কি থাকবে? আর এখানে থাকবে হচ্ছে পি। পি মানে হচ্ছে ফসফেট, পি মানে হচ্ছে ফসফেট। তাহলে আমরা বুঝে গেলাম যে ডিএনএ জিনিসটা এই যে সুন্দর দ্বিসূত্রক বা হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো গঠন, তার ভিতরে আসলে কি থাকে? তার ভিতরে আসলে থাকে পুঁতি। পুঁতিগুলাকে বলা হয় নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইডের ভিতরে বা একটা পুঁতির ভিতরে থাকে হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টোজ সুগার, 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, যেটা কিনা 4 রকমের হইতে পারে। সে 4 রকমের কি কি? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এবং পাশাপাশি কি থাকতে পারে? ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট। সো সবকিছু কিন্তু ভাইয়া তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যেন 9-10 কেউ যদি ওই 12 নম্বর অধ্যায় ফাঁকি দিয়েও আসো, ঠিক আছে, জীবের বংশগতি জৈব অভিব্যক্তির যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টাকে ফাঁকি দিয়ে আসলো, তাহলেও যাতে সে বুঝতে পারে। ঠিক আছে, বায়োলজি এরকম বুঝে বুঝে পড়তে হবে ভাইয়া। যে কোনো সাবজেক্ট, শুধুমাত্র বায়োলজি না, প্রত্যেকটা সাবজেক্টই আসলে একটু বুঝে বুঝে বেসিক থেকে পড়তে হবে। তাহলে যে জিনিসটা হবে যে তোমার কাছে কোনো কিছু মানে একদম হুবহু মুখস্থ করতে হবে না, তুমি বুঝতে পারবা যে আচ্ছা এটার পর এটা হইতেছে, এটার পর এটা হইতেছে। ঠিক আছে, লজিক না থাকলে তো সায়েন্স তো আর কোনো হচ্ছে মানে ভুগিচুকি জিনিস না। সায়েন্সের প্রত্যেকটা জিনিসের মাঝেই লজিক আছে, সেই লজিকটা বুঝতে হবে। সো ডিএনএর এই যে অংশটা, ঠিক আছে, ডিএনএর এই যে অংশটা, সেই অংশটা একদম বোরিং অংশ। ঠিক আছে, একদম বোরিং, মানে এখানে কোনো বৈচিত্র্য নাই। তুমি যতগুলো হচ্ছে ডিএনএর পুঁতি দেখো না কেন, যতগুলো ডিএনএর পুঁতি দেখো না কেন, এই অংশগুলো একদম সেম। দেখো এই অংশগুলো একদম সেম, কোনো ধরনের হচ্ছে চেঞ্জ নাই, কোনো ধরনের চেঞ্জ নাই। তোমার হচ্ছে এই পেন্টোজ শর্করা হিসেবে থাকে ডিঅক্সিরাইবো শর্করা, আর ফসফেট হিসেবে 3টা ফসফেট থাকে, যে কারণে এটাকে বলা হয় ট্রাইফসফেট। চেঞ্জটা কোথায় আসে? চেঞ্জটা আসে হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার। নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে এখানে আসতে পারে এডিনিন, অথবা আসতে পারে গুয়ানিন, অথবা সাইটোসিন, অথবা হচ্ছে থায়ামিন। সো নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে ধরো কথার কথা আমরা কি নিলাম? আমরা নিলাম হচ্ছে এডিনিনকে, আমরা নিলাম এডিনিনকে। ঠিক আছে, এডিনিনকে নিলাম। সো যদি এডিনিনকে নেই, তখন এই ফুল পুঁতিটার নামকরণ কি হবে? ফুল পুঁতিটার নামকরণ করা হবে ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, সো আমরা যদি নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে এডিনিন নেই, তখন তার নামকরণ করা হবে ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। এবার আসো আমরা যদি নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে গুয়ানিন নেই, তাহলে কি নামকরণ করা হবে? ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট। ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট। যদি নেই হচ্ছে সাইটোসিন, তখন তার নামকরণ কি হবে? তার নামকরণ করা হবে ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট। ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট। যদি নেই থায়ামিন, থায়ামিন নিলে তখন তার নামকরণ করা হবে ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট। সো আমরা বুঝে গেলাম যে ডিএনএ গঠন করতে হইলে বেসিক্যালি হচ্ছে এই 4 রকমের পুঁতি লাগে, এই 4 রকমের পুঁতি লাগে। ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে ব্লক বাই ব্লক তোমার ব্রেইনে প্রত্যেকটা ফাউন্ডেশন কিন্তু গড়তেছি। ঠিক আছে, এরপর বাকি পড়াগুলো দেখবা যে তোমার কাছে একদম ইজি হয়ে গেছে। এরপর আর কি দরকার? শ্রমিক দরকার। শুধু উপকরণ দিলেই তো হবে না, শ্রমিক লাগবে। শ্রমিক কারা কারা? প্রয়োজনীয় এনজাইম। সো আমরা মনে রাখবো যে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে যেই এনজাইমগুলো কাজে লাগে বা যেই এনজাইমগুলো কাজ করে, তাদেরকে একত্রিতভাবে একটা নামে ডাকা হয়। ঠিক আছে, গ্রুপ অফ কামলা,
সেই গ্রুপ অফ কামলাদের একটা নাম আছে, ঠিক আছে? সেই নামটা কি? রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স, রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। যত কামলা বা যত শ্রমিক এক্ষেত্রে হচ্ছে কাজ করবে তাদেরকে রাখা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স কিংবা রেপ্লিজোম নাম, ঠিক আছে? সো রেপ্লিজোম বা রেপ্লিকেশন কমপ্লেক্সের প্রধান যে নেতা, প্রধান যে শ্রমিক, সেই শ্রমিকের নাম কি? সেই শ্রমিকের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। সো এই জিনিস ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউতে যদি আসে বা ধরো হচ্ছে মেডিকেলের এমসিকিউতে যদি আসে যে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কোনটা, আনসার হচ্ছে কি ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ হচ্ছে সেই এনজাইম যেটা কিনা হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে, ঠিক আছে? প্রধান শ্রমিক, ঠিক আছে? পাশাপাশি আর কে কে কাজ করবে এক্ষেত্রে? এক্ষেত্রে কাজ করবে হেলিকেজ নামক একটা এনজাইম, প্রাইমেস নামক এনজাইম, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসবিপি কাজ করবে, গাইরেজ এনজাইম কাজ করবে, টোপো আইসোমারেজ নামে একটা এনজাইম কাজ করবে। প্রত্যেকটা এনজাইমের কাজগুলো একটু পরে আমি দেখাবো, দেখাইলে তোমার অটোমেটিক্যালি এদের নামগুলো কিন্তু মানে মনে পড়ে যাবে বা হচ্ছে তুমি ইজিলি মনে রাখতে পারবে, ঠিক আছে? এরকম সুন্দর করে হচ্ছে তুমি পয়েন্ট আকারে হচ্ছে কি কি উপকরণ দরকার সেটা লিখে দিবা, ঠিক আছে? এরপর তোমাকে কি আঁকতে হবে? ডিএনএ রেপ্লিকেশন একটা চিত্র আঁকতে হবে। সো আমি এই চিত্রটা কথাই বলতেছিলাম, এই চিত্রটা সুন্দর করে এঁকে দিয়ে আসতে পারলেই তোমার হচ্ছে তুমি একদম পূর্ণ মার্কস পেয়ে যাবা। সো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ বইতে অনেক অনেক কঠিন চিত্র আছে। এত কঠিন চিত্র তুমি কিন্তু আঁকলে তোমার আলটিমেটলি কোনো কাজে লাগবে না, ঠিক আছে? বা তুমি মনে রাখতে পারবে না, পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে না। সো এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, জাস্ট এই জিনিসটার চিত্র আঁকবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এবার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের পুরা প্রক্রিয়াটা পয়েন্ট বাই পয়েন্ট বা ধাপে ধাপে হচ্ছে বর্ণনা করি। প্রথম কথা যেটা সেটা হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ জিনিসটা কিরকম দেখো, ডিএনএ জিনিসটা এরকম না, ডিএনএ জিনিসটা কিন্তু এরকম, ঠিক আছে? ধরো কথা ডিএনএ জিনিসটা এরকম। এখন ডিএনএর যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা জায়গার এখানের যে সিকোয়েন্স, এখানের যে সিকোয়েন্স বা হচ্ছে নাইট্রোজানাস বেসের যে সিকোয়েন্স, এডিনিন, ধরো থায়ামিন, সি সি জি সি, এরকম করে একটা সিকোয়েন্স আছে না? এখানে কিন্তু নাইট্রোজানাস বেসের একটা সিকোয়েন্স আছে, এখানে একটা সিকোয়েন্স আছে। ধরো এরকম একটা সুনির্দিষ্ট একটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্স বিশিষ্ট এলাকায় আমাদের এই ডিএনএ রেপ্লিকেশনটা স্টার্ট হবে। ডিএনএ রেপ্লিকেশনটা ধরো এই জায়গাতে স্টার্ট হয়েছে, ঠিক আছে? যেই জায়গাতে ডিএনএর যে সুনির্দিষ্ট নিউক্লিওটাইডের সিকোয়েন্সের এলাকাতে এই রেপ্লিকেশনটা স্টার্ট হবে, সেই জিনিসটাকে বলা হয় ওরি, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? অরিজিন অফ রেপ্লিকেশন কিংবা ওরি। সেটাকে কি বলা হয়? অরিজিন অফ রেপ্লিকেশন কিংবা ওরি। সো ওরির কথা 1 নম্বরে লিখবা, ঠিক আছে? ওরির কথা 1 নম্বরে লিখবা। এরপর এই জায়গাতে একটা এনজাইম এসে কাজ করে, এই যে লাল কালার একটা এনজাইম এসে কাজ করতেছে, এখানে একটা এনজাইম এসে কাজ করবে। সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম। আচ্ছা, হেলিকেজ এনজাইমটা কি কাজ করে দেখো। ধরো মাত্রে ডিএনএ এর এই জায়গাতে ওরি ছিল, সো ওরির এই জায়গাতে কে এসে বসলো? ওরির এই জায়গাতে এসে বসলো হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমটার নাম আমরা বলতেছি হেলিকেজ এনজাইম। যে এনজাইমটার নাম আমরা কি বলতেছি? হেলিকেজ এনজাইম। আচ্ছা, হেলিকেজ এনজাইমের দুইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। কয়টা ইম্পর্টেন্ট কাজ? দুইটা ইম্পর্টেন্ট কাজ। 1 নম্বর কাজ হচ্ছে সে ডিএনএ তো এরকম ভাবে পেঁচায় পচায় আছে, ঠিক আছে? এরকম ভাবে মানে পেঁচানো ভাবে আছে। সো সেই প্যাচটাকে একদম মানে ঠিক করবে বা হচ্ছে প্যাচটাকে খুলতে শুরু করবে। এই প্যাচটাকে ডিএনএর এই যে প্যাচ, সেই প্যাচটাকে খুলতে শুরু করবে। সো হেলিকেজ এনজাইমের 1 নম্বর কাজ হচ্ছে প্যাচ খোলা, ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খোলা, ঠিক আছে? ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খোলা। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে দুইটা যে সূত্রক সেই সূত্রকগুলোর মাঝে এই যে দেখো এডিনিন থায়ামিনের সাথে যুক্ত হয়েছিল 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, ঠিক আছে? সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত হয়েছিল 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত হয়েছিল 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এরকম ভাবে কিন্তু নাইট্রোজানাস বেসগুলোর এখানে কি ছিল? এখানে কিন্তু একটা বন্ধন ছিল না? এখানে কিন্তু একটা বন্ধন ছিল, এখানে বন্ধন ছিল। সো হেলিকেজ এনজাইম এই বন্ধনগুলো ভাঙতে ভাঙতে আগাবে। হেলিকেজ এনজাইম কি করবে? বন্ধনগুলো ভাঙতে ভাঙতে আগাবে। সো ডিএনএ এর এই যে ডাবল হেলিক্স, হেলিক্স কথার মানে হচ্ছে পেঁচানো একটা অংশ। সো এই প্যাচটা খুলবে হচ্ছে হেলিকেজ এনজাইম। এটা হচ্ছে এইচ দিয়ে মনে রাখতে পারি হেলিক্স, হেলিক্স থেকে মনে রাখতে পারি যে এই যে পেঁচানো ডিএনএ এর যে প্যাচ, সে প্যাচ খুলবে হচ্ছে হেলিকেজ এনজাইম। 2 নম্বর কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই নাইট্রোজেন গঠিত ক্ষারগুলোর মাঝে কি আছে? নাইট্রোজেন গঠিত ক্ষারগুলোর মাঝে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছিল না? সেই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙতে ভাঙতে সে আগাবে, ঠিক আছে? সো এই দুইটা কাজ করবে হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম ধরো এরকম ভাবে বন্ধন ভাঙতে ভাঙতে কোথায় আগাচ্ছে? এই দিকে আগাচ্ছে। সো এই দিকে আগাইলে এই ফুল চিত্রটা তুমি দেখো এখন তো এরকম ভাবে আছে। সো তুমি এই জিনিসটাকে উল্টাই দাও, এই জিনিসটাকে উল্টাই দিলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে না? এরকম একটা কিন্তু স্ট্রাকচার তৈরি হবে। সো জিনিসটা দেখতে অনেকটা আমাদের বাসাবাড়ির চামচের মতো না? বাসাবাড়ির চামচের মতো কিন্তু।
সো এই জিনিসটাকে তখন বলা হয়, এই যে অংশটা বা এই ওয়াই আকৃতির যে শেপটা তৈরি হইলো, এই ওয়াই আকৃতির যে শেপটা তৈরি হইলো সেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। সেটাকে কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে, রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে। সো এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ, ঠিক আছে, রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে। 3 নাম্বার পয়েন্টে কি লিখবা? 3 নাম্বার পয়েন্টে লিখবা টোপো আইসোমারেজ এবং এসএসবিপির কথা, ঠিক আছে, টোপো আইসোমারেজ এবং এসএসবিপির কথা। সো দেখো, তুমি একটা জিনিস হচ্ছে পেঁচানো ভাবে আছে, একটা জিনিস পেঁচানো ভাবে আছে, তুমি হুট করে হচ্ছে সেটাকে যদি খুলতে যাও, ঠিক আছে, একটু চিন্তা করো, হুট করে যদি তুমি এটাকে খুলতে যাও তাহলে এই জায়গাতে একটা প্রেসার সৃষ্টি হবে না? এই জায়গাতে কিন্তু একটা প্রচন্ড প্রেসার সৃষ্টি হবে। সো এই প্রেসারটা যাতে সৃষ্টি হয়ে এই ফুল জিনিসটাকে যাতে ভেঙে না দেয় বা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স যাতে হচ্ছে নষ্ট না হয়ে যায়, সেই কারণে এখানে নতুন আরেকটা এনজাইম এসে যুক্ত হবে। এখানে কি হবে? নতুন আরেকটা এনজাইম এসে যুক্ত হবে, ঠিক আছে, এই জায়গা বরাবর নতুন আরেকটা এনজাইম এসে যুক্ত হবে, যেই এনজাইমটাকে আমরা বলতেছি টপো আইসোমারেজ। যে এনজাইমটাকে আমরা কি বলতেছি? টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ এনজাইম এখানে বসে যুক্ত হয়ে দুইটা কাজ করে। এক নাম্বার হচ্ছে কি, এখানে কোনো ধরনের টান কিংবা তোমার হচ্ছে প্রেসার যদি ক্রিয়েট হয়, সেই প্রেসারটাকে রিলিজ করে সে, ঠিক আছে, এখানে কোনো ধরনের টান বা বাধা সৃষ্টি হলে সে বাধাটাকে সে রিলিজ করে। 2 নাম্বার কি করে? 2 নাম্বার হচ্ছে এই পেজ যাতে অতিরিক্ত তাড়াতাড়ি না খুলে যায়, অতিরিক্ত তাড়াতাড়ি খুললে তো সমস্যা, সো ওই জিনিসটাকে একটা রেগুলেট করে, ঠিক আছে, সো সে অনেকটা রেগুলেটরের মতো কাজ করে। সো টপো আইসোমারেজ এনজাইম সে হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে এই কাজটা করে। প্রকৃত কোষ, এই যে ডিএনএটা, সেই ডিএনএটা যদি মানুষের মতো কোনো একটা প্রকৃত কোষে থাকে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে কাজ করে হচ্ছে টপো আইসোমারেজ এনজাইমটা। অন্যদিকে এটা যদি হচ্ছে একটা আদিকোষ হয়, মানে ডিএনএ রেপ্লিকেশনের এই ঘটনাটা যদি হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষে সংঘটিত হয়, তখন এক্ষেত্রে টোপো আইসোমারেজের বদলে আসে হচ্ছে গাইরেজ নামক একটা এনজাইম, ঠিক আছে, তখন এক্ষেত্রে টোপো আইসোমারেজের পরিবর্তে কাজ করে গাইরেজ নামক একটা এনজাইম, ঠিক আছে। টোপো আইসোমারেজ গাইরেজ এনজাইম মোটামুটি সেমই ধরতে পারো। গাইরেজ আসলে ওয়ান কাইন্ড অফ টোপো আইসোমারেজ এনজাইমই, যা সেটা মনে রাখবা যে প্রকৃত কোষের ক্ষেত্রে এই কাজটা করে টোপো আইসোমারেজ এনজাইম। অন দ্য আদার হ্যান্ড আমাদের আদিকোষ যেমন হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের ক্ষেত্রে এই কাজটা করে হচ্ছে গাইরেজ এনজাইম, ঠিক আছে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সো ধরো কথার কথা, এই জায়গাতে হচ্ছে প্যাচ খুলতেছে, ঠিক আছে, এখানে ছিল এডিনিন, এখানে ছিল সাইটোসিন, এখানে ছিল গুয়ানিন। ধরো কথার কথা, এডিনিনের পরিবর্তে শাকিব খানের পরিবর্তে থাকবে অপু বিশ্বাস, অনন্ত জলিলের পরিবর্তে থাকবে বর্ষা আপু, এবং বর্ষা আপুর পরিবর্তে থাকবে অনন্ত জলিল, ঠিক আছে। সো এটাই তো আমি নিয়ম বলছিলাম, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। এখন তুমি যেই মাত্র হেলিকেজ এনজাইমের মাধ্যমে এদের মাঝের যে প্রেম কাহিনী আছে, ঠিক আছে, সেই জিনিসটা ভাঙতে ভাঙতে আগাচ্ছ, ঠিক আছে, ভাঙতে ভাঙতে আগিয়ে তারপর হচ্ছে তাদেরকে আলাদা করে দিছো। আলাদা করে দিলেও এই দুইটা সূত্রক আবার কি করতে পারে? আবার কিন্তু পরস্পরের মাঝে হাইড্রোজেন বন্ধন কিন্তু এখানে তৈরি করতে পারে। এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন আবার হচ্ছে তৈরি করতে পারে, ঠিক আছে। তাদেরকে আলাদা করে দিছো, বাট তারা সুযোগ পাইলে আবার কি করবে? আবার কিন্তু এক হয়ে যেতে পারে। সো ওই কাজটা যাতে না করা যায় বা ওই কাজটা যাতে তারা না করতে পারে, সে কারণে এখানে এসে এক ধরনের প্রোটিন যুক্ত হবে। এখানে এসে এক ধরনের প্রোটিন যুক্ত হবে। সেই প্রোটিনটাকে আমরা বলতেছি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই দুটো সূত্রক যাতে সুযোগ পেলেই আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে দ্বিসূত্রক অবস্থা গঠন না করতে পারে, সেই জিনিসটা নিশ্চিত করাই কার কাজ? সেই জিনিসটা নিশ্চিত করা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ, ঠিক আছে। সো আশা করি হচ্ছে এই জিনিসটাও ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এরপর এরপর কি হবে দেখো, এরপর 4 নাম্বার যে পয়েন্ট, সেই 4 নাম্বার পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই। ধরো এটা হচ্ছে মাতৃ ডিএনএর এই পার্টটা আমরা আলাদা করে ফেললাম। এবার আমরা এই যে সূত্রকটা আছে, সেই সূত্রককে ছাঁচ হিসেবে ধরে এখানে নতুন আরেকটা সূত্র কিন্তু তৈরি করতে পারি। এই সূত্রটাকেও ছাঁচ হিসেবে ধরে আমরা নতুন আরেকটা সূত্র কিন্তু তৈরি করতে পারি। সো নতুন সূত্রকটা তৈরির জন্য প্রধান যে শ্রমিক, সেই শ্রমিকের নাম কি বলছিলাম আমি? প্রধান শ্রমিকের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম, ঠিক আছে। এই বেটা লাগবে, এই বেটা এসে কাজ করলেই তুমি দেখবা যে নতুন সূত্র কিন্তু তৈরি হয়ে যাবে। ঝামেলা হচ্ছে দুইটা, এই ডিএনএ পলিমারেজের ঝামেলা হচ্ছে দুইটা। এখন সবকিছু তো ঠিকঠাক, সে হচ্ছে জাস্ট এসে কাজ করবে, নতুন সূচক তৈরি হয়ে যাবে, ইজিলি হচ্ছে ঘটনা হয়ে যাওয়ার কথা। বাট এই ডিএনএ পলিমারেজের দুইটা বদভ্যাস আছে। ডিএনএ পলিমারেজের কয়টা বদভ্যাস আছে? দুইটা। সো চলো ডিএনএ পলিমারেজের বদভ্যাসগুলো আমরা একটু দেখে ফেলি। এই ডিএনএ পলিমারেজের দুইটা বদভ্যাস আছে। এক নাম্বার যে বদভ্যাস, সেটা হচ্ছে সে 3' হাইড্রোক্সিল নামক একটা অংশ যদি না পাই, তাহলে সে নতুন কিন্তু নিউক্লিওটাইড যুক্ত করতে পারে না। 3' হাইড্রোক্সিল অংশ আগে কেউ দিয়ে দিতে হবে, তারপর সে আস্তে আস্তে হচ্ছে চেইন বড় করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ধরো সে খুবই ভালো শ্রমিক, ঠিক আছে, এই ডিএনএ পলিমারেজ সে খুবই ভালো শ্রমিক, সে সুন্দর সুন্দর দরজা তৈরি করতে পারে, একটা ঘরের সুন্দর সুন্দর দরজা তৈরি করতে পারে। বাট সে তখনই কাজ করতে পারবে যখন হচ্ছে কেউ দরজার ধরো অর্ধেক অংশ আগে তৈরি করে দিয়ে গেছে, ঠিক আছে, দরজার ধরো আগে অর্ধেক অংশ তৈরি করে দিয়ে গেছে।
এরপর সে হচ্ছে খুব সুন্দর দরজা বানাইতে পারে। সে হচ্ছে এমন একটা শ্রমিক, যে শ্রমিক আগের কিছু অংশ থাকতে হবে, থাকলে তাইলে বাকিটা পূরণ করতে পারবে, এরকম একটা শ্রমিক। তাহলে নিশ্চয়ই আমাদের এখন কি লাগবে, নতুন যে সূত্রক তৈরি করতে, নতুন সূত্রক তৈরি করতে এখানে নিশ্চয়ই আগে থেকে একটা নতুন একটা অংশ লাগবে, এখানে নিশ্চয়ই আগে থেকে একটা নতুন অংশ লাগবে। এরপরে সে হচ্ছে ডিএনএ পলিমারেজ এখান থেকে এখানে কাজ করে বাকি অংশটা তৈরি করতে পারবে, বাকি অংশটা তৈরি করতে পারবে। সো ওই কাজটার জন্যই হচ্ছে আমাদের এখানে কি লাগে, এখানে লাগে হচ্ছে প্রাইমার, একটা আরএনএ প্রাইমার লাগে, একটা আরএনএ প্রাইমার লাগে। আরএনএ প্রাইমার হচ্ছে খুবই ছোট্ট একটা সিকোয়েন্স, খুবই ছোট্ট একটা মালা, ঠিক আছে, খুবই ছোট্ট একটা মালা, যে মালাটা আসলে ওই তোমার এই শ্রমিকের কাজ করার জন্য, এই যে অংশটা বলছিলাম ভাইয়া, এরকম একটা ছোট্ট একটা অংশ তৈরি করে দিই। তাহলে তৈরি করে দিলে বাকি অংশটা হচ্ছে এই ডিএনএ পলিমারেজ তৈরি করতে পারে। তাহলে এবার দেখো, এখানে যে আরএনএ প্রাইমার তৈরি হবে, এখানে যে আরএনএ প্রাইমারটা তৈরি হবে, সে প্রাইমার তো আর আসমান থেকে আসবে না, সে প্রাইমার নিশ্চয়ই হচ্ছে নতুন করে তৈরি হইতে হবে। তৈরির জন্য এখানে কাজ করে একটা এনজাইম, যে এনজাইমের নাম হচ্ছে প্রাইমেস এনজাইম, যে এনজাইমের নাম হচ্ছে প্রাইমেস এনজাইম, ঠিক আছে। প্রাইমেস এনজাইমটা এরপরে সেখানে কাজ করবে, এখানে এসে সে কি তৈরি করবে, একটা আরএনএ প্রাইমার তৈরি করবে, আরএনএ প্রাইমার তৈরি করবে। আরএনএ প্রাইমারটা সে কি হিসেবে দেখবে, যে এখানে যদি হচ্ছে এডিনিন থাকে সেখানে যুক্ত করবে ইউরাসিল, এখানে যদি সাইটোসিন থাকে সেখানে যুক্ত করবে হচ্ছে গুয়ানিন, ঠিক আছে। সো এরকম করে একটা ছোট্ট আরএনএ প্রাইমার সে তৈরি করবে, ঠিক আছে। সো আরএনএ প্রাইমার তৈরি হয়ে গেল, আমাদের এতটুকু অংশ তৈরি হয়ে গেল। এবার এই যে শ্রমিক ডিএনএ পলিমারেজ, সে বাকি অংশটা তৈরির জন্য ফুললি রেডি, ঠিক আছে। বাট তার আরেকটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি, সে শুধুমাত্র এক ডিরেকশনে কাজ করতে পারে, সে শুধুমাত্র কি করতে পারে, এক ডিরেকশনে কাজ করতে পারে, সে বাই ডিরেকশনাল কাজ করতে পারে না। সে শুধুমাত্র কি করতে পারে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আগাইতে পারে। জিনিসটাকে আমি তোমাদেরকে অন্য আরেকটা পেজে একটু এঁকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের মাতৃ ডিএনএ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাতৃ ডিএনএ, যেই ডিএনএটার সূত্রগুলোকে ছাঁচ হিসেবে ধরেই হচ্ছে আমাদের নতুন ডিএনএ তৈরি হবে, ঠিক আছে। সো ধরো কথার কথা, এই যে প্রথম যে সূত্রকটা, সেই সূত্রকটা ডিরেকশন ধরো আমাদের 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। অন্যদিকে সেকেন্ড যে সূত্রকটা, সেটা ডিরেকশন নিশ্চয়ই উল্টা হবে, 3 প্রাইম থেকে এদিকে হবে 5 প্রাইমের দিকে। এখন আমরা কি বলছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে ডিএনএ পলিমারেজ নামক এনজাইমটা সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকেই কাজ করতে পারে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকেই সে সবসময় কাজ করতে পারে। সো নতুন যে সূত্রটা এই বরাবর তৈরি হবে, উপরের যে সূত্রটা তৈরি হবে, দেখো সেই সূত্রটা কোন ডিরেকশনে তৈরি হবে, সেই সূত্রটা তৈরি হবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। সো এখানে যদি হচ্ছে কোনো ডিএনএ পলিমারেজ এনজাইম এসে কাজ করলে সে কিন্তু একদম কন্টিনিউয়াসলি, ঠিক আছে, কোনো ধরনের বাধা ছাড়া সে আগাইতে পারবে। কারণ হেলিকেজ এনজাইমের দিকে কাজ করতেছে, সে এই বরাবর প্যাচ খুলতেছে, আমাদের ডিএনএ পলিমারেজও কিন্তু এই বরাবর আগাইতে পারতেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই সূত্রকটাকে তখন আমরা বলবো লিডিং সূত্রক, এটাকে আমরা বলবো লিডিং সূত্রক বা লিডিং স্ট্র্যান্ড, অন দ্য আদার হ্যান্ড নিচের সূত্রকটার কথা চিন্তা করো, নিচের সূত্রকে কি হইতেছে, নিচের সূত্রকটা ডিরেকশন হচ্ছে আমাদের 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। তাহলে এটার কমপ্লিমেন্টারি এখানে যে সূত্রকটা তৈরি হবে সেটার ডিরেকশন কি হবে বলতো, 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে এখানে হবে 5 প্রাইম, এখানে হবে 3 প্রাইম। তাহলে ডিএনএ পলিমারেজ কোন জায়গায় এসে কাজ করবে, এই জায়গা বরাবর কাজ করবে, কাজ করে সে কিন্তু এই ডিরেকশন বরাবর আগাবে, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ এই সূত্রকের ক্ষেত্রে এই ডিরেকশন বরাবর আগাবে। সো ঝামেলা যেটা সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এই বরাবর আসলো, এসে সে এই বরাবর আগাইতেছে, বাট ডিএনএর প্যাচ কিন্তু খুলে যাচ্ছে হচ্ছে এই বরাবর, ডিএনএর প্যাচ হেলিকেজ এনজাইম কিন্তু এই বরাবর খুলে দিচ্ছে। সো সে যতক্ষণে কাজ করে এই বরাবর গেছে ততক্ষণে কিন্তু ডিএনএর প্যাচ আরো এই পর্যন্ত ধরো খুলে গেছে। সো সে এই জায়গাতে গিয়ে সে আবার কোথায় ফেরত আসবে, এই জায়গাতে ফেরত এসে এই জায়গাতে আবার পূরণ করবে। এতটুকু পূরণ করতে করতে আমাদের হেলিকেজ এনজাইম আরো আগায় যাবে, ফলে সে আবার আগায় গিয়ে বাকি অংশটা পূরণ করবে। সো এরকম করে করে কিন্তু হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজকে আগাইতে হইতেছে। তাহলে প্রথম সূত্রকটা যেটা কিনা কন্টিনিউয়াসলি তৈরি হয়েছিল সেটাকে আমরা বলতেছিলাম লিডিং সূত্রক। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড যে সূত্রকটা তৈরি হলো সেটাকে আমরা বলবো ল্যাগিং সূত্রক, ঠিক আছে। ল্যাগিং সূত্রক মানে হচ্ছে সে পিছিয়ে পড়তেছে। এবং এই ক্ষেত্রে যে আমরা ছোট ছোট ফ্র্যাগমেন্ট বা খণ্ডগুলা দেখতেছি, নতুন ডিএনএর যে খণ্ডগুলা তৈরি হইতেছে, সেগুলাকে আমরা বলতেছি ওকাজাকি ফ্র্যাগমেন্ট, তাহলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট এই জিনিসটা কোথায় দেখা যায়, এই জিনিসটা দেখা যায় ল্যাগিং সূত্রকে। ওকাজাকি ফ্র্যাগমেন্ট এই জিনিসটা দেখা যায় হচ্ছে
লেগিং সূত্রকে। সো এই জিনিসটা মনে রাখবা। সো এই যে অংশগুলা, সেই অংশগুলা আমি যদি জাস্ট বোর্ডে পড়াই তোমাদেরকে, তুমি বুঝতে পারবে না ক্লিয়ারলি। সে কারণে আমরা এখন একটা দারুণ একটা অ্যানিমেশন দেখবো, যে অ্যানিমেশনটা দেখলে ইনশাল্লাহ তুমি একদম 100% ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। সো চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে ঘটনা কি হইতেছে। ডিএনএ জিনিসটা এরকম পেঁচানো, আমরা সবাই জানি, ঠিক না? ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক একটা গঠন এবং এরকম একটা পেঁচের মতো একটা গঠন। সো এই জিনিসটাকে আমরা এরকম সমান্তরাল করে নিলাম, করে নিলেই আমরা দেখবো যে এর ভিতরে 4 ধরনের নাইট্রোজানাস ক্ষার থাকতে পারে: এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এবং পাশাপাশি যে কথাটা আমরা বলছিলাম একটু আগেই, যে এক সূত্রকে যদি হচ্ছে এডিনিন থাকে, অন্য সূত্রকে থাকবে থায়ামিন; এক সূত্রকে যদি সাইটোসিন থাকে, অন্য সূত্রকে থাকবে গুয়ানিন। এই কথাটা এখানে দেখানো হচ্ছে। এরপর দেখো আসলে ঘটনা কি হয়। ডিএনএর দুইটা যে সূত্রক, সেই সূত্রকগুলো হচ্ছে পরস্পর বিপরীতভাবে সমান্তরাল। একটা ডিরেকশন যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়, অন্যটার ডিরেকশন 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, ঠিক আছে? বিপরীতভাবে সমান্তরাল, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এবার এই যে ডিএনএ, সেই ডিএনএটাকে আমরা কি করব? ডিএনএটাকে আমরা হচ্ছে ডাবল করব, ঠিক আছে, বা রেপ্লিকেট করব। রেপ্লিকেট করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের ওরিতে এই হেলিকেজ এনজাইম এসে যুক্ত হবে। হেলিকেজ এনজাইম কি করলো? এরকম ওয়াই আকৃতির কিন্তু একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি করলো, ঠিক আছে? ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি করলো এবং সে, আমরা দেখলাম যে ডিএনএ প্যাচ খুলতে খুলতে সামনে আগাচ্ছে। এবার নতুন একটা এনজাইম এসে কাজ করবে, নাম কি? প্রাইমেস। প্রাইমেস এনজাইমটা কি তৈরি করবে? আরএনএ প্রাইমার তৈরি করবে। আরএনএ প্রাইমার, ছোট্ট একটা আরএনএ একটা খন্ড তৈরি করলো, আরএনএ প্রাইমার তৈরি করলো, ঠিক আছে? এই আরএনএ প্রাইমারের সুবিধা হচ্ছে, আরএনএ প্রাইমার কি দিতে পারে? একটা 3 প্রাইম হাইড্রোক্সিল অংশ দিতে পারে। এই 3 প্রাইম হাইড্রোক্সিল অংশ দেখে দেখে এই ডিএনএ পলিমারেজ হচ্ছে সামনে আগাইতে পারবে। ডিএনএ পলিমারেজ এই 3 প্রাইম হাইড্রোক্সিল অংশটা দেখে দেখে হচ্ছে সামনে আগাইতে পারবে, ঠিক আছে? আমরা কিন্তু আগেই বললাম ডিএনএ পলিমারেজ হচ্ছে এমন একটা শ্রমিক, যে শ্রমিকের আগে থেকে একটা অংশ লাগে, এই অংশটা দেখে দেখে সে হচ্ছে আগাইতে পারে। সো এই যে দেখো, এই অংশটা দেখে সে হচ্ছে বুঝতে পারলো যে এখান থেকে শুরু করতে হবে। সো এই বরাবর সে কিন্তু আগাইতেছে, ঠিক আছে? এই সূত্রটা নতুন ভাবে কি তৈরি হচ্ছে? 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশন তৈরি হচ্ছে। সো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে এদিক দিয়েও প্যাচ খুলতেছে, এদিক দিয়েও কিন্তু ডিএনএ ইজিলি আগাইতে পারতেছে, ডিএনএ পলিমারেজ কিন্তু ইজিলি আগাইতে পারতেছে। অন দা আদার হ্যান্ড, এই জায়গাতে দেখো, এই জায়গাতে ঘটনা কি হইতেছে? এটা হচ্ছে আমাদের লেগিং সূত্রকের ঘটনা। লেগিং সূত্রকের ক্ষেত্রে দেখো, প্রাইমার তৈরি করে দিয়ে গেল, ডিএনএ পলিমারেজ আসবে, ডিএনএ পলিমারেজ এসে সে কোন ডিরেকশনে আগাবে? ডিএনএ পলিমারেজ আগাবে এই ডিরেকশনে, ডিএনএ পলিমারেজ এই ডিরেকশন বরাবর আগাবে। কিন্তু ততক্ষণে আমাদের হেলিকেজ এনজাইম কিন্তু আরো প্যাচ খুলে ফেলছে, এ বরাবর কিন্তু আরো প্যাচ খুলে ফেলছে। ফলে আবার নতুন করে একটা প্রাইমার তৈরি হবে। এখানে প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করলো, তারপর ডিএনএ পলিমারেজ আবার আসবে, এসে আবার কিন্তু হচ্ছে কি করবে? আবার বাকিটা হচ্ছে ফিল আপ করবে। সো নিচের যে সূত্রকটা, লেগিং যে সূত্রক, সেই লেগিং সূত্র কিন্তু এরকম তোমার হচ্ছে কি দিয়ে তৈরি হইতেছে? এরকম কিন্তু হচ্ছে তোমার খন্ড খন্ড আকারে ভাবে তৈরি হইতেছে। সো এই খন্ডগুলাকেই বলা হইতেছিল হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। সো আমরা বুঝলাম যে লেগিং সূত্রকে হচ্ছে এরকম ওকাজাকি ফ্র্যাগমেন্ট দেখা যায়। এই যে দেখো, এটা হচ্ছে একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এই অংশটাকে আমরা বলতে পারি একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এই অংশটাকে বলতে পারি একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এটাকে বলতে পারি একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলার মাঝ বরাবর, এই বরাবর কি আছে? এই বরাবর কিন্তু আরএনএ প্রাইমার আছে, ঠিক না? আরএনএ প্রাইমার আছে। সো আরএনএ প্রাইমার মানে কি? আরএনএ প্রাইমার মানে হচ্ছে এটা আসলে ছোটখাটো আরএনএ, কিন্তু আমরা তো তৈরি করতেছি ডিএনএ, সুতরাং এখানে কিন্তু আরএনএর কোনো অংশ থাকতে পারবে না। আরএনএর কোনো অংশ কিন্তু এখানে থাকতে পারবে না। আরএনএর যে অংশগুলো এখানে আপাতত ডিএনএ পলিমারেজকে হেল্প করতে তৈরি হয়েছিল, সেই অংশগুলো এখন আমাদের কি করতে হবে? সেই অংশগুলো রিমুভ করতে হবে, এখান থেকে কেটে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য এখানে নতুন আরেকটা এনজাইম এসে কাজ করবে, সেই এনজাইমটার নামই হচ্ছে এক্সোনিউক্লিয়াস। দেখো, এই এক্সোনিউক্লিয়াস নামক একটা নতুন এনজাইম এসে কাজ করলো। এক্সোনিউক্লিয়াস আরএনএ প্রাইমারের এই অংশগুলোকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? আরএনএ প্রাইমারের এই জায়গাতে একটা গ্যাপ সৃষ্টি হলো, সেই গ্যাপটা আবার ফিল আপ করবে ডিএনএ পলিমারেজ, সেই গ্যাপটা আবার ফিল আপ করবে হচ্ছে ডিএনএ পলিমারেজ। এখন একটু আরেকটু খেয়াল করো যে এই জায়গাতে সে ফিল আপ করতেছে, ফিল আপ তো করতেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে এই খালি জায়গাটা ছিল সেই জায়গাতে সে ফিল আপ তো করে ফেললো, কিন্তু এই বরাবর বা এই বরাবর একটা খালি অংশ আছে না? ঠিক আছে, একটা খালি অংশ কিন্তু আছে। সো সে নতুন খন্ড তৈরি করে দিল, বাট খন্ড দুইটার মাঝে কিন্তু একটা মানে ফাঁকা অংশ আছে। ওই ফাঁকা অংশটা হচ্ছে পূরণ করবে কে? পূরণ করবে নতুন একটা এনজাইম, যেটার নাম হচ্ছে ডিএনএ লাইগেস। লাইগেস মানে হচ্ছে সেটা লাইগেশন করবে, লাইগেশন মানে হচ্ছে যুক্ত করবে। সো ডিএনএ লাইগেস এসে দেখো ফাইনালি হচ্ছে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা হচ্ছে এরকম ফিল আপ করে দিবে, যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা হচ্ছে এরকম ফিল আপ করে দিবি। এইগুলোকে বলা হয় ডিএনএ লাইগেস। ডিএনএ লাইগেস যত ফাঁকা জায়গা আছে সবকিছু ফিল আপ করে দিলেই কিন্তু আমাদের নতুন ডিএনএ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? যেই ডিএনএ এর একটা স্ট্রেন বা একটা সূত্রক আসছে মাতৃ ডিএনএ থেকে, অন্য একটা সূত্রক আমরা নতুন তৈরি করলাম। এই ডিএনএটার একটা সূত্রক আসছে মাতৃ ডিএনএ থেকে, নতুন একটা সূত্রক আমরা নতুন করে তৈরি করলাম। এই পদ্ধতিটাকেই বলা হয় হচ্ছে সেমি কনজারভেটিভ পদ্ধতি কিংবা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এই সূত্রগুলো এখন হচ্ছে কি করবে? এখন হচ্ছে তারা টুইস্টেড হয়ে যাবে বা পেঁচায় যাবে।
পেঁচে গেলে কিন্তু আমাদের নতুন দুইটা অপত্য ডিএনএ কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, সো এই ছিল আমাদের ডিএনএ রেপ্লিকেশনের যত আলোচনা আছে সবকিছু। আশা করি হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেছো। সো অবশ্যই হচ্ছে ফার্স্টে ডিএনএ রেপ্লিকেশনের সংজ্ঞা দিবা, কোথায় ঘটে সেটা লিখবা, কোন পদ্ধতিতে ঘটে সেটা লিখবা। সেকেন্ডলি হচ্ছে প্রয়োজনীয় উপকরণগুলোর নাম লিখবা। এরপর আমাদেরকে এই চিত্রটা আঁকতে হবে। এই চিত্রটা আঁকলে স্যার কিন্তু দেখলে খুশি হয়ে যাবেন। আশা করি এই চিত্রের মাঝে এখন কি ঘটনা ঘটতেছে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছো। সো এই অংশগুলো এরপর হচ্ছে সুন্দরভাবে এরকম ভাবে তোমরা হচ্ছে পয়েন্ট আকারে, ভাইয়া যে পয়েন্টগুলো দেখালাম সে পয়েন্ট আকারে হচ্ছে এক্সপ্লেন করবা। এক্সপ্লেন করলেই কিন্তু ইনশাল্লাহ একদম পূর্ণ মার্কস পেয়ে যাবা। সো ডিএনএ রেপ্লিকেশন থেকে সৃজনশীল আসলে আশা করি আর আমাদের কেউ আটকাতে পারবে না। এবার আসো এমসিকিউ। ডিএনএ রেপ্লিকেশন অংশটা থেকে এমসিকিউতে কি কি প্রশ্ন আসতে পারে? শুধুমাত্র এইচএসসি না, এইচএসসির পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের মূল এনজাইম কোনটা? এই যে কথাগুলো বলবো ভাইয়া সেগুলো হচ্ছে কাইন্ডলি অবশ্যই খাতার মাঝে নোট করে ফেলো, কারণ এই অংশগুলো মেইন বই থেকে যখন তুমি পড়তে যাবা তখন কিন্তু তোমার মনে কনফিউশন সৃষ্টি হতে পারে। ঠিক আছে, উপরের যে বর্ণনাগুলো আছে বা চিত্রগুলো আছে সেগুলো তো ভাইয়া দেখাই দিলাম। সৃজনশীল আশা করি কোনো সমস্যা হবে না, বাট এখান থেকে এমসিকিউতে কি কি আসতে পারে দেখো। দাগানো বই কিন্তু সুন্দরভাবে ভাইয়া দেখাই দিছি যে কোন কোন লাইন হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো কোর্সের সুবিধা হচ্ছে এটা যে আমি দাগানো বই দিচ্ছি, দাগানো বইটা ভালো করে ফলো করলে ইনশাল্লাহ এমসিকিউ তার কোনো সমস্যা হবে না। তবে এই কয়েকটা জায়গাতে তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, যে ভাইয়া এখানে লেখা আছে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, আবার হচ্ছে নিচে দেওয়া আছে ডিএনএ পলিমারেজ 3। ঠিক আছে, কোনোটার কাজ প্রুফ রিড করা, কোনোটার কাজ হচ্ছে রিপেয়ার করা। সো এই অংশগুলোর মাঝে পার্থক্যটা কি? ঠিক আছে, এই জিনিসটা নিয়ে তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো। সো এই জন্য ভাইয়া দেখো আলাদা একটা তোমার স্লাইডই বানাইছি। এই অংশ হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে এই জায়গা থেকে কি কি কনফিউশন সৃষ্টি হতে পারে। সো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা আমরা ভালো করে হচ্ছে খেয়াল করি, ডিএনএ রেপ্লিকেশনের মূল এনজাইম কোনটা? আমরা অলরেডি কিন্তু জানি ডিএনএ রেপ্লিকেশনের মূল এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। সো অপশনগুলো যদি এরকম হয় যে গাইরেস, টোপো আইসোমারেজ, ডিএনএ পলিমারেজ, এরপর হচ্ছে তোমার রেপ্লিকেস, ধরো একটা এনজাইমের নাম দিয়ে দিল, এখন সেই ক্ষেত্রে তুমি কি আনসার দিবা? সেই ক্ষেত্রে আনসার দিবা ডিএনএ পলিমারেজ অবশ্যই। কিন্তু অপশনে যদি এরকম থাকে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 4, এখন তুমি কি আনসার দিবা? তুমি তো পড়ে আসছো যে মূল এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এখন ডিএনএ পলিমারেজের ভিতরে আবার 1, 2, 3 এগুলো কই থেকে আসলো? আমরা মনে রাখবো, এই জিনিসটা খাতার মাঝে নোট করে ফেলো। ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, এই যে এনজাইমটা আছে সেই এনজাইমটা হইতে পারে 3 রকমের। ঠিক আছে, সেটা কি কি? ডিএনএ পলিমারেজ 1, এরপর হচ্ছে ডিএনএ পলিমারেজ 2 এবং পাশাপাশি ডিএনএ পলিমারেজ 3। ঠিক আছে, আমি যখন প্রসেসটা বর্ণনা করতেছিলাম তখন কিন্তু এই শ্রেণীবিন্যাসটা তোমাদেরকে দেখায় নাই, কারণ তাহলে হচ্ছে প্রসেসটা বর্ণনাতে মানে একটু হজবরল লেগে যাবে। বাট আমরা এখন বর্ণনা করলে তোমরা ইজিলি বুঝতে পারবা। ডিএনএ পলিমারেজ আছে কয় ধরনের? 3 ধরনের। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। সো আমরা এতক্ষণ যাকে হচ্ছে বলতেছিলাম যে সে হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ার যুক্ত করবে বা হচ্ছে প্রাইমারের নিচের অংশ থেকে কমপ্লিমেন্টারি বেস পেয়ারগুলো যুক্ত করতে করতে আলটিমেটলি হচ্ছে নতুন সূত্র তৈরি করবে, সেই কাজটা মেইনলি করা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3। সো এতক্ষণ আমরা যাকে হচ্ছে ডিএনএ পলিমারেজ বলতেছিলাম সে আসলে ডিএনএ পলিমারেজ 3। তাহলে এবার আনসার দাও যে ডিএনএ রেপ্লিকেশনের মূল এনজাইম কোনটা? ডিএনএ পলিমারেজ 1, 2, 3, 4 আছে। সো সেই ক্ষেত্রে আনসার কি হবে? সেই ক্ষেত্রে আনসার হবে ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3। যদি 1, 2, 3, 4 এরকম যদি অপশন থাকে তাহলে আনসার দিব হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। অনেক সময় বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ফাইজলামিগুলো করা হয় যে ডিএনএ পলিমারেজের যে সংক্ষিপ্ত রূপ, সেই সংক্ষিপ্ত রূপটা অনেক সময় দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ডিএনএ পলিমারেজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএনএ পোল অথবা শুধু জাস্ট পোল। ঠিক আছে, ডিএনএ পলিমারেজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএনএ পোল অথবা শুধুমাত্র পোল। সো তুমি ডিএনএ পলিমারেজ জানো, কারেক্ট অ্যান্সার, বাট এটা সংক্ষিপ্ত ফর্ম যে হচ্ছে ডিএনএ পোল বা শুধু পোল, এই জিনিস তুমি জানো না। ওই জিনিস হইলে কিন্তু তোমার হচ্ছে তুমি আনসারটা জানা সত্ত্বেও কিন্তু দাগাইতে পারবে না। ঠিক আছে, এগুলো সাধারণত করা হয় মানে এই জায়গা থেকে সাধারণত প্রশ্ন আসে হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে। ঠিক আছে, সো আমরা মনে রাখবো ভালো করে ডিএনএ পলিমারেজ যে কথা, ডিএনএ পোল একই কথা, আবার পোল শুধুমাত্র পোল থাকলেও আমরা বুঝবো ডিএনএ পলিমারেজ কি বোঝানো হচ্ছে। সো ক্লিয়ার কাট কথা, ডিএনএ রেপ্লিকেশনের মূল এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। আর যদি 1, 2, 3 এরকম অপশন না থাকে সেক্ষেত্রে জাস্ট ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, আশা করি হচ্ছে এটা একদম ক্লিয়ার। এবার এবার সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা যখন চলমান
মানে শেষ হয় নাই, কমপ্লিট হয় নাই, অনগোয়িং প্রসেস, ঠিক আছে, জিনিসটা চলতেছে জাস্ট। সেই চলাকালীন সময়ে যখন হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং গুলা হচ্ছে যুক্ত হইতেছে, অর্থাৎ এডিনিনের সাথে থাইমিন যুক্ত করতেছে আমাদের ডিএনএ পলিমারেজ, বা সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত করতেছে আমাদের ডিএনএ পলিমারেজ, তখন এই ক্ষেত্রে একটা ভুল যদি হয়ে যায়, ঠিক আছে, ভুল হয়ে গেলে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মিসম্যাচ। সেটাকে আমরা কি বলবো? মিসম্যাচ বলবো, ঠিক আছে। ধরো কথার কথা আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাই আমি তোমাদেরকে আবার বলি, যে শাকিব খানের সাথে সবসময় ছবি করবে অপু বিশ্বাস, অন্যদিকে বর্ষা আপুর সাথে ছবি করবে হচ্ছে অনন্ত জলিল। সো কোনো কারণে যদি এরকম হয় যে বর্ষা আপুর সাথে শাকিব খান হচ্ছে ছবি করে ফেলছে বা মুভি করতেছে, তাহলে জিনিসটা কি হয়ে গেল? মিসম্যাচ হয়ে গেল না? সো ওইরকম টাইপের ঘটনায় যদি আমাদের ডিএনএ পলিমারেজ করে ফেলে কোনো সময়, ধরো আমাদের মেইন যে মাতৃসূত্রকে আছে এডিনিন, তার সাথে নতুন সূত্রকে তৈরি হওয়ার কথা বা যুক্ত করার কথা থায়ামিনকে, সে থায়ামিনকে যুক্ত না করে কি করতেছে? থায়ামিনকে যুক্ত না করে এখানে যুক্ত করছে হচ্ছে ধরো সাইটোসিনকে। তাহলে এই জায়গাতে কি হইলো? এই জায়গাতে যে ভুলটা হইলো সেই ভুলটাকে আমরা বলবো মিসম্যাচ। সেই ভুলটাকে আমরা বলবো মিসম্যাচ। সো আমরা মনে রাখবো যে ডিএনএ রেপ্লিকেশন যখন চলমান থাকে, যখন হচ্ছে অনগোয়িং প্রসেসটা এখনো শেষ হয় নাই, নতুন অপত্য ডিএনএ তৈরি হয় নাই, প্রসেসটা জাস্ট চলতেছে, তখন যদি হচ্ছে কোনো ধরনের এরকম মিসম্যাচ হয়, তাহলে মিসম্যাচটা কে করছে? মিসম্যাচটা করছে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, কারণ সেই যুক্ত করতেছিল, সো সে ভুল জিনিস যুক্ত করে ফেলছে। সো সেই নিজেই হচ্ছে তখন সেক্ষেত্রে প্রুফরিড করে, তখন সে নিজেই হচ্ছে ওই ভুলটাকে সংশোধন করে ফেলে, ঠিক আছে। সো আমরা মনে রাখবো যে যখন প্রসেসটা চলমান, তখন যদি ডিএনএ পলিমারেজ 3 কোনো ভুল করে ফেলে, তখন সে নিজেই তার এই কাজটা থামাই দিয়ে তখন যে ভুলটা হয়েছে সেই ভুলটাকে সরাই দিয়ে আসল যে হচ্ছে কারেক্ট তোমার নিউক্লিওটাইড সেই জিনিসটাকে যুক্ত করে, ওই জিনিসটাকে আমরা বলতেছি প্রুফরিড করা, ঠিক আছে। ধরো এখানে সে দেখলো একটা ভুল করছে, সে প্রসেসটা থামাই দিবে, সে এখানে থেমে যাবে, থেমে গিয়ে এই যে সাইটোসিন সেটাকে কেটে বাদ দিবে, বাদ দিয়ে তার জায়গায় হচ্ছে এখানে কারেক্ট যে নিউক্লিওটাইড অর্থাৎ থায়ামিন তাকে যুক্ত করবে, ঠিক আছে। সো আমরা মনে রাখবো যে প্রসেসটা যখন চলমান, তখন কোনো ভুল হইলে বা মিসম্যাচ হইলে সেই জিনিসটা প্রুফরিড করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। আর প্রসেসটা যখন শেষ হয়ে গেছে, তখন যদি কোনো ধরনের ভুল থেকে যায়, ধরো আমাদের ডিএনএ রেপ্লিকেশন শেষ ডিএনএ রেপ্লিকেশন শেষ হওয়ার পর তারপরও যে অপত্য ডিএনএ গুলো তৈরি হয়েছে সেগুলোতে কোনো ভুল থেকে গেছে, তাহলে সেই ভুলগুলো নিশ্চয়ই সংশোধন করা দরকার। সো সেই ক্ষেত্রে কাজ করবে হচ্ছে আমাদের রিপেয়ার কমপ্লেক্স। সেই ক্ষেত্রে ওই মিসম্যাচটা কারেক্ট করবে হচ্ছে আমাদের রিপেয়ার কমপ্লেক্স হিসেবে সেই ক্ষেত্রে কাজ করবে দুইটা এনজাইম, একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 আর একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 2, ঠিক আছে। সো এই জিনিসটাই তোমাদের বইতে হচ্ছে পড়তে গেলে একটু প্যাচ লাগবে। তুমি দেখবা যে ডিএনএ পলিমারেজ 1 ডিএনএ পলিমারেজ 2 এই দুইটা জিনিস হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স তৈরি করে, সে রিপেয়ার করতেছে ডিএনএ কে, সে মেরামত করতেছে। আবার নিচে গেলে দেখবা যে এখানে কি লেখা আছে যে ডিএনএ পলিমারেজ 3 সেও নাকি ডিএনএ কে প্রুফরিড করে। তাহলে প্রুফরিড, রিপেয়ার এগুলোর মাঝে একটা প্যাচ লেগে যেতে পারে। সো প্যাচ যাতে না লাগে সেজন্য ভাই ক্লিয়ার করে দিলাম, যখন ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা চলতেছে তখন যদি কোনো ভুল জিনিস যুক্ত করে ফেলে সেই জিনিসটা ডিএনএ পলিমারেজ 3 নিজেই হচ্ছে আবার ঠিক করে ফেলে। এখন সবকিছু শেষ হয়ে গেল, ডিএনএ পলিমারেজ নতুন অপত্য ডিএনএ তৈরি করে ফেলছে। তৈরি করার পর অপত্য ডিএনএ তে যদি হচ্ছে মানে ফাইনাল প্রোডাক্টে যদি কোনো ধরনের ভুল থাকে, সেই ভুলটা ঠিক করবে হচ্ছে রিপেয়ার কমপ্লেক্সের মাঝে থাকবে এই দুইটা এনজাইম, ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2, ঠিক আছে। সো এই জিনিসটা ভালো করে মনে রাখবা, নিচের কোনটি রিপেয়ার কমপ্লেক্সের অন্তর্গত বা ডিএনএ কে রিপেয়ারের ক্ষেত্রে অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে এই টাইপের এমসিকিউ আসলে সেক্ষেত্রে আনসার কি দিবা? ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2। যদি বলে যে নিচের কোনটির ডিএনএ কে প্রুফরিড করার ক্ষমতা আছে, সেক্ষেত্রে কি আনসার দিবা? সেক্ষেত্রে আনসার দিবা ডিএনএ পলিমারেজ 3। সেক্ষেত্রে আনসার কি দিবা? ডিএনএ পলিমারেজ 3 সে হচ্ছে প্রুফরিড করে, ঠিক আছে। এই অংশগুলো থেকে আশা করি আর কোনো ধরনের কনফিউশন তোমাদের নাই। এবং পাশাপাশি আরেকটা জিনিস, ডিএনএ পলিমারেজ 1 এর আরেকটা কাজ আছে। ডিএনএ পলিমারেজ 1 সে রিপেয়ার কমপ্লেক্সের অন্তর্গত, ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে, অপত্য ডিএনএ যেটা তৈরি হয়েছে সেটাতে কোনো ভুল থাকলে সেটা সে ঠিক করে দিবে। পাশাপাশি সে কিন্তু আরেকটা কাজ করতেছিল, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে রেপ্লিকেশন জিনিসটা চলাকালীন সময়ে আরএনএ প্রাইমার ফার্স্টে কি দরকার হয়েছিল? ফার্স্টে ডিএনএ পলিমারেজ 3 যে কিনা মেইন মানে কামলা, তাকে ফুল নতুন ডিএনএটা তৈরি করতে গেলে একটা আগে থেকে একটা মানে অংশ তৈরি করার দরকার ছিল বা থাকার দরকার ছিল, সেই জিনিসটাকে আমরা বলছিলাম আরএনএ প্রাইমার। সো সেই আরএনএ প্রাইমার তো একটা আরএনএ তো ডিএনএর ভিতরে থাকতে পারবে না। সো আরএনএ কে কেটে বাদ দিছিল হচ্ছে এক্সোনিউক্লিয়াস এনজাইম।
আরএনএ কে যদি কেটে এক্সোনিউক্লিয়াস এনজাইম বাদ দেয় তাহলে এই জায়গাতে কি একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে না? সো ওই ফাঁকা জায়গাটা বলছিলাম ডিএনএ পলিমারেজ ফিল আপ করে দেয়। এখন ডিএনএ পলিমারেজের মাঝে কোন ডিএনএ পলিমারেজটা এই জিনিসটা ফিল আপ করে? সেটা কিন্তু আর ডিএনএ পলিমারেজ 3 ফিল আপ করে না, সেটা ফিল আপ করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 1। সো আমাদের এখান থেকে যদি এমসিকিউ আসে যে আরএনএ প্রাইমারকে কে প্রতিস্থাপন করে, আরএনএ প্রাইমার বা আরএনএ নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স সেই জিনিসটাকে কে প্রতিস্থাপন করে, সেই ক্ষেত্রে আনসার হবে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 1। আশা করি এই জায়গা থেকে যত ধরনের কনফিউশন সৃষ্টি হতে পারতো তোমাদের সেটা ভাইয়া ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? আশা করি এখান থেকে এমসিকিউতে আর তোমাদের কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝে গেছো আশা করি। আচ্ছা, এখন কথা হইতেছে তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে ডিএনএ রেপ্লিকেশন যখন চলতেছে, চলার সময় যদি কোনো ধরনের ভুলভাল তোমার নিউক্লিওটাইড যুক্ত করে থাকে সেই জিনিসটা ডিএনএ পলিমারেজ 3 সে নিজেই হচ্ছে ঠিকঠাক করে ফেলে। আবার ফাইনাল প্রোডাক্ট বা অপত্য ডিএনএ যেগুলো তৈরি হয়েছে সেগুলোতে যদি কোনো ভুল থাকে সেটা ডিএনএ পলিমারেজ 1 এবং 2 রিপেয়ার কমপ্লেক্স হিসেবে সেই জিনিসটা ঠিক করে ফেলে। তাহলে ডিএনএতে তো কোনো ধরনের ভুল থাকার কথা না, ঠিক না? ডিএনএতে তো কোনো ধরনের ভুল থাকার কথা না। ডিএনএতে আসলেই ভুল থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আল্লাহর অসীম রহমত যে আমাদের দেহের মাঝে এই যে লাখ লাখ কোটি কোটি কোষ প্রতিনিয়ত বিভাজন করতেছে, প্রত্যেকটা কোষ বিভাজনের ক্ষেত্রে তো ডিএনএ রেপ্লিকেশন দরকার। সো সেই রেপ্লিকেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আল্লাহর রহমতে আমাদের তেমন কোনো ধরনের ভুল ডিএনএতে থাকে না, কারণ এই মেকানিজমগুলো হচ্ছে সেটা ঠিক করে ফেলে। কিন্তু স্টিল দেখা যায় যে আমাদের এই রিপেয়ার কমপ্লেক্স সে সবসময় 100% একুরেসি মেনটেন করতে পারে না, সবসময় 100% একুরেসি মেনটেন করতে পারে না। কারণ চিন্তা করে দেখো, এত লাখ লাখ কোটি কোটি নিউক্লিওটাইডের সিকোয়েন্স, সো কোনটার মাঝে ভুল হয়েছে প্রত্যেকটা জিনিস তো আর ধরে ধরে হচ্ছে ঠিক করা কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। সো সে যেহেতু 100% একুরেসিতে কাজ করতে পারে না, ঠিক আছে, সো এই জন্য মাঝে মাঝে দেখা যায় যে ডিএনএর সিকোয়েন্সে অনেক সময় ভুল থেকে যায়। ধরো এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আমি একটা লিখলাম আর কি, এটার সাথে কি যুক্ত হওয়ার কথা? এটার সাথে থায়ামিন যুক্ত হওয়ার কথা, সাইটোসিন এটার সাথে যুক্ত হওয়ার কথা, এটার সাথে গুয়ানিন যুক্ত হওয়ার কথা, এটার সাথে হচ্ছে এডিনিন যুক্ত হওয়ার কথা। সো এখানে ধরো কথার কথা ভুলে এই গুয়ানিনের জায়গায় কে চলে আসছে? গুয়ানিনের জায়গায় চলে আসছে এডিনিন, হুইচ ইজ এ এরর, ঠিক আছে, হুইচ ইজ এন এরর। সো ওই এররটা কার ঠিক করার কথা ছিল? যদি এটা অনগোয়িং প্রসেস হইতো তাহলে ঠিক করার কথা ছিল ডিএনএ পলিমারেজ 3। যদি এটা ফাইনাল অপত্য ডিএনএ তৈরি হইতো তাহলে সেই জিনিসটা ঠিক করার কথা ছিল ডিএনএ পলিমারেজ 1 এবং 2 এর। কিন্তু যেহেতু এই রিপেয়ার কমপ্লেক্স 100% একুরেসির সাথে কাজ করতে পারে না, সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম ভুল ডিএনএতে কিন্তু থেকে যায়, এরকম ভুল কিন্তু ডিএনএতে থেকে যায়, ঠিক আছে? আমি একটু দেখাই। ধরো হচ্ছে আমাদের এখানে যে ভুলটা, সে ভুলটা থেকে গেছে, ঠিক আছে, ভুলটা থেকে গেছে। সো এই ভুলটা থাকলে তাহলে এখানে ডিএনএর সিকোয়েন্স কি ছিল? আগে ডিএনএর সিকোয়েন্স ছিল টি, সি, জি এবং এ, এটা ছিল আগের সিকোয়েন্স। বর্তমান সিকোয়েন্স কি হয়ে গেল? টি, সি, এ, এ। তাহলে এই জায়গাতে কিন্তু একটা চেঞ্জ এসে গেল না? সো ডিএনএ এর নিউক্লিওটাইডের সিকোয়েন্সে এই যে চেঞ্জটা আসলো সেটাকেই বলা হয় তখন মিউটেশন, সেটাকেই বলা হয় মিউটেশন, সেটাকেই কি বলা হয়? মিউটেশন। মিউটেশন কখন হবে? যখন এই রিপেয়ার কমপ্লেক্স বা হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ 3 যার কিনা প্রুফরিড করার কথা ছিল তারা ঠিকমতো কাজ করতে পারবে না, তারা তাদের ঠিকমতো চেকিং এর কাজটা করতে পারবে না বা ঠিক করার কাজটা করতে পারবে না, তখনই এখানে হচ্ছে স্থায়ী একটা কিন্তু চেঞ্জ থেকে গেল এবং সেই জিনিসটাকে বলা হবে হচ্ছে মিউটেশন, ঠিক আছে? সো মিউটেশন মানে কি? মিউটেশনের সংজ্ঞাটা একটু লিখে ফেলো। অনেক ক্ষেত্রে হচ্ছে তোমরা জানতে চাও যে ভাইয়া মিউটেশনের সংজ্ঞাটা আসলে কি? আমরা কি বলবো? ডিএনএ এর নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স, ডিএনএ এর প্রত্যেকটা নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স কিন্তু আছে, ঠিক না? এডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম কিন্তু একটা সিকোয়েন্স আছে। সো সেই সিকোয়েন্সে যদি কোনো ধরনের চেঞ্জ হয়ে যায় বা চেঞ্জ থেকে যায় তখনই সেই জিনিসটাকে বলা হয় মিউটেশন, ঠিক আছে? সো মিউটেশনই হচ্ছে আমাদের ডিএনএ এর সিকোয়েন্সে চেঞ্জ হওয়ার একমাত্র উপায়, ঠিক আছে? এবং এই মিউটেশনের ক্ষেত্রে অনেক সময় এক্সটার্নাল কিছু ফ্যাক্টরও কাজ করে, যেমন কেউ যদি বেশি বেশি এক্সরেতে এক্সপোজ হয়, বেশি বেশি এক্সরেতে এক্সপোজ হয় বা হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করে, ঠিক আছে, অনেক বেশি তেজস্ক্রিয় জায়গাতে হচ্ছে এক্সপোজ হয় বা হচ্ছে বিভিন্ন ধরনের মিউটাজেন, ঠিক আছে, যে সকল পদার্থ মিউটেশন ঘটায় ডিএনএতে এরকম একটা উল্টাপাল্টা ঘটায় সেই সকল পদার্থকে বলা হয় মিউটাজেন। যেমন ফর এক্সাম্পল যারা তামাক খায় বা স্মোকিং করে, আজেরা জিনিস, সেটার মাঝে কি থাকে? নিকোটিন থাকে। সো সেই নিকোটিন একটা ধরনের মিউটাজেন। পাশাপাশি হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আমাদের বেনজোপাইরিনের কথা, বেনজোপাইরিন, ঠিক আছে, যেটা কিনা তোমার গাড়ির কালো ধোঁয়াতে থাকে, ঠিক আছে? এই টাইপের যে পদার্থগুলো আছে বা জিনিসগুলো আছে সেগুলো অনেক সময় হচ্ছে ডিএনএতে এরকম এমন একটা চেঞ্জ এনে দিছে যেই চেঞ্জের কারণে হচ্ছে আমাদের ডিএনএর সিকোয়েন্স হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে। সো ওই জিনিসটাকেই বলা হয় হচ্ছে মিউটেশন, ওই জিনিসটাকে বলা হয় মিউটেশন। মিউটেশন ভালো নাকি খারাপ? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিএনএর সিকোয়েন্স
যেটা আছে সেটা থাকলেই ভালো। এই জায়গাতে কোনো চেঞ্জ আসলে অর্থাৎ মিউটেশন হইলে সেই জিনিসটা আসলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করে, অনেক ক্ষেত্রে হচ্ছে প্রাণঘাতীও হইতে পারে, ঠিক আছে। বাট এই মিউটেশন অনেক সময় হচ্ছে আমাদের দেহের মাঝে নতুন নতুন ফিচার তৈরি করে, নতুন নতুন ফিচার তৈরি করে। ধরো কথা আগের যে সিকোয়েন্সটা এখানে ছিল, আগের সিকোয়েন্স কি ছিল দেখো, TCGA। ধরো এই সিকোয়েন্সটা থাকলে একজন মানুষের চুলের রং হইতো কালো, চুলের রং হইতো কালো, ঠিক আছে, ব্ল্যাক হইতো। এখন এই যে চেঞ্জ হয়েছে, TCG এর জায়গায় যে এ চলে আসছে, এরপরে এ চলে আসছে, এই সিকোয়েন্সটার কারণে, এই সিকোয়েন্সটার কারণে কোন একজন মানুষের ধরো চুলের রং হয়ে গেছে সাদা, চুলের রং হয়ে গেছে সাদা। সো এরকম ভাবে হইতে পারে যে কোনো একটা মিউটেশনের ফলে আমাদের দেহের কোনো একটা ফিচারে চেঞ্জ আসছে, কোনো একটা বৈশিষ্ট্যে চেঞ্জ আসছে, ঠিক আছে। সো এরকম ভাবে আমাদের বৈশিষ্ট্যগুলোতে একটার পর একটা চেঞ্জ আসতেই থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। এরকম ভাবে বিজ্ঞানীরা চিন্তা করছেন যে লাখ লাখ কোটি কোটি বছর যখন এই মিউটেশন চলতে থাকে, তখন গিয়ে আলটিমেটলি একটা প্রাণী বা একটা উদ্ভিদ সে কিন্তু তার নিজস্ব প্রজাতি থেকে অন্য আরেকটা প্রজাতিতে দেখা যায় যে অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং সেই জিনিসটাকে বলা হয় ইভলিউশন কিংবা বিবর্তন, ঠিক আছে। সো এই জন্যই দেখো তোমাদের বইতে এই কথাটা বলা হয়েছে যে মিউটেশন ছাড়া সাধারণত ডিএনএতে তেমন কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে। ডিএনএর গঠন সাধারণত স্থায়ী, শুধুমাত্র মিউটেশনেই এই পরিবর্তনটা ঘটে, এবং এই মিউটেশনের ফলে কিন্তু আলটিমেটলি হচ্ছে কি হয়, মিউটেশনের ফলে কিন্তু আলটিমেটলি হচ্ছে ইভলিউশন বা বিবর্তনের সৃষ্টি হয়, ঠিক আছে। সো এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে। আশা করি ডিএনএ রেপ্লিকেশনের উপর এর থেকে ভালো ক্লাস তুমি ইনশাল্লাহ বাংলা ভাষায় পাবা না, ঠিক আছে। আমি চেষ্টা করছি আমার নিজের যতটুকু জ্ঞান আছে তোমাকে সবকিছু হচ্ছে একদম ডিটেলসে সহজ করে বুঝাইতে। আচ্ছা, লাস্ট একটা এক্সট্রা বেসিক পড়াবো আমরা, তারপর হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে, এটা যদি আমাদের বইতে নাই, বাট আমরা মনে রাখবো, আমরা অন্যদের চেয়ে আগায় থাকতে চাই, সুতরাং আমরা এই জিনিসটা জেনে রাখবো। ডিএনএ রেপ্লিকেশনের এই যে ঘটনাটা দেখাইলাম, এত যে কাহিনী দেখাইলাম ভাইয়া, সেগুলো কোথায় ঘটতেছে? একটা কোষের ভিতরে ঘটতেছে, ঠিক না? এখন আমরা যদি ইচ্ছা করি যে এই ডিএনএ রেপ্লিকেশনের ঘটনাটা কোষ না, কোষের বাইরে ঘটাবো, অর্থাৎ ল্যাবে ঘটাবো, ল্যাবরেটরিতে ঘটাবো, তো সেই ক্ষেত্রে আমরা যে যন্ত্রটা ইউজ করতে পারি, সেই যন্ত্রটার নাম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন হচ্ছে সেই মেশিন, যে মেশিনে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের ঘটনাটা কোষের বাইরে অর্থাৎ ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে কিন্তু ঘটানো যায়, ঠিক আছে। সো ডিএনএ রেপ্লিকেশনের ঘটনাটা কোন যন্ত্রের মাধ্যমে ঘটানো যায়? আনসার হচ্ছে পিসিআর, পিসিআর কিংবা পলিমারেজ চেইন রিঅ্যাকশন মেশিনের মাধ্যমে। আশা করি এই জিনিসগুলো জানার মাধ্যমে তুমি অন্যদের সবার চেয়ে এগিয়ে থাকবা, ঠিক আছে। এবং আমি চেষ্টা করছি আজকের ক্লাসে ডিএনএ রেপ্লিকেশনটার উপর তোমাকে একদম 100% 100% প্রিপারেশন এনে দিতে, ঠিক আছে। সো এরকম ভাবে বায়োলজি বুঝে বুঝে ফিল করে হচ্ছে পড়তে হবে ভাইয়া পুরা, ঠিক আছে। যে কোনো সাবজেক্টে প্রত্যেকটা জিনিস আসলে বেসিক বুঝে বুঝে পড়তে হবে। আর এরকম ভাবে বায়োলজির প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক যদি বুঝে বুঝে আমার কাছে বসতে চাও, আমার সাথে যদিও তুমি আগাইতে চাও, সো সেই ক্ষেত্রে তুমি আমার এইচএসসি 27-এর সাইকেলগুলোতে, বায়োলজির যে সাইকেলগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারো। সাইকেল 1-এ তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে তুমি সিম্পলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01635157417, এই নাম্বারে হচ্ছে মেসেজ দিয়ে জানালেই হবে যে ভাই আমি সাইকেল 1-এ ভর্তি হতে চাচ্ছি, আমাকে ভর্তির প্রসেসটা বলে দেন, প্রসেস দিব, তুমি ইজিলি ভর্তি হয়ে যাবা। আর তোমাদের সাথে দেখা হবে কোর্সের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।